ভাবছেন এই সব জায়গায় ঘুরতে চলে গেছে? না না, স্বপ্ন দেখছিলাম। তবে এই স্বপ্ন যাদের মাধ্যমে পূরণ করতে পারবো, এবার যাব তাদের কাছে, সাথে নিয়ে যাব আপনাদেরও। চলুন। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। কে না জানে বাঙালির পায়ের তলায় সর্ষে। স্বাদ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতে পারলেই বেরিয়ে পড়ো যেখানে খুশি। জলে স্থলে অন্তরিক্ষে পাড়ি দিয়ে পৌঁছে যাও স্বপ্নের কাছাকাছি। পাওয়ার ইন বেঙ্গলে আমরা অনেক রকম শিল্পের আলোচনা করি, কারণ সেই সমস্ত শিল্পক্ষেত্রে বাংলার নবজাগরণ কি করে সম্ভব, কোন কোন উন্নতির ক্ষেত্র আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকে। আর সেক্ষেত্রে একটি অন্য রকম শিল্প হলো পর্যটন শিল্প, যা অত্যন্ত গুরুত্ব রাখে। বেড়াতে যেতে ভালোবাসেন না এমন মানুষ তো পাওয়া খুবই কষ্টকর। আর সে কারণে পর্যটন শিল্পের ক্ষেত্রে যদি উন্নতি করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে বাংলায় অর্থনীতির ক্ষেত্রেও অনেকটাই উন্নত হচ্ছে বাংলা, এবং সেক্ষেত্রে নতুন দিশা কিন্তু উন্মোচিত হতে পারে। আর এক্ষেত্রে তার পরিসর কতটা, তার ক্ষেত্র কতটা, এবং সেক্ষেত্রে যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন তারা কি করবেন, কি শিখবেন, কি জানবেন, আর কেমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং আমি এই মুহূর্তে এমন একটি বিশেষ অফিসে এসে পৌঁছেছি যারা কিন্তু মানুষের স্বপ্ন পূরণ করতে তাদেরকে বেড়াতে নিয়ে যান, বা বেড়াতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সে সমস্ত বিষয়ে সাহায্য করেন। এবং এই ধাপে ধাপে কিন্তু বাংলার উন্নয়নে অর্থনৈতিক দিশাও কিন্তু তারা দেখাচ্ছেন, এবং শিল্পের উন্নতিকল্পে কিন্তু তাদের প্রয়াস অনন্য। তো চলুন সময় নষ্ট না করে আলাপ করে নিই সেই মানুষটির সাথে, যিনি পেপার বোট হলিডেজ তৈরি করেছেন, যারা মানুষের স্বপ্ন পূরণে তাদের পাশে থাকে এবং তাদেরকে অনেক অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখায়, যেমন তেমনি বাংলার অর্থনৈতিক উন্নয়নকল্পেও সদা সচেষ্ট থাকে। চলুন আলাপ করে নিই তেমনই এক মানুষের সাথে, মিস্টার অরুণোদয় দে। পাওয়ার ইন বেঙ্গল, বাংলার শিল্পে নবজাগরণ। আমরা শিল্পে নবজাগরণের কথা যখন বলি তখন এক এক রকম ফিল্ডের ওপর কথা বলি, কিন্তু যে বিষয় আমাদের সকলের প্রিয় অথচ শিল্প, তা হলো পর্যটন শিল্প। এই পর্যটন শিল্পে বাংলা কতটা এগিয়েছে, বাংলার মানুষ কি ভাবছে, আর এই শিল্পে বিস্তার করার জায়গা কত, সুযোগের ক্ষেত্র কত, এই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আজকে যার সাথে কথা বলবো, যে ব্যক্তিত্বের সাথে কথা বলবো, তিনি ডিরেক্টর অফ পেপার বোট হলিডেজ, অরুণোদয় দে। মিস্টার অরুণোদয় দেকে প্রথমে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়। আপনাকে স্বাগত জানাই। পর্যটন শিল্প নিয়ে কথা বলবো, কারণ এটা আপনার শিল্পের একটা ক্ষেত্র এবং কর্মক্ষেত্র বটে, কিন্তু এটা মানুষের খুব প্রিয়। বেড়াতে যেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় পাওয়া দুষ্কর। তো সেক্ষেত্রে বেড়াতে যেতে আপনিও ভীষণ ভালোবাসেন। তো নেশাকে পেশা হিসেবে নিয়ে কতটা উপভোগ করেন, এবং কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পের ক্ষেত্রে ধরে যদি আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে সুযোগ কতটা? দেখুন, প্রথমেই আপনাকে আমি একটু জিনিসটাকে ঠিক করছি, সেটা হচ্ছে যে আমার ঠিক নেশা থেকে পেশা এটা হয়নি, বরঞ্চ এটা উল্টোটা হয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার আইটি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা, ঠিক আছে, এবং সেই পড়াশোনার ক্ষেত্রে থেকে আমার এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে কিছু বিদেশি বন্ধুরা যখন কলকাতায় আসে, তো তাদের বিভিন্ন রকম ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস, ধরুন তাদের জন্য হয়তো টিকিট কাটা বা আপনার হোটেল বুক করা, গাড়ি বুকিং করা, এবং তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যখন বেড়াতে যাচ্ছে, তখন আমি সত্যি কিচ্ছু জানি না, কিন্তু পরবর্তীকালে তাদের জন্য নিজে যতটা এক্সপিরিয়েন্স করে করে তারপর তাদের জন্য যতটা ব্যবস্থা করতে পারলাম, তখন দেখলাম যে হ্যাঁ, এখনও প্রচুর স্কোপ
বা প্রচুর ক্রাইসিস এখনও রয়েছে এই ইন্ডাস্ট্রিটায়, যেটা আমার কোনো মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি। তো আমার যে আমি যে কবে এই বিজনেসটার মধ্যে বা এই কাজটার মধ্যে যে প্রফেশনালি যেটা আপনি বলতে চাইছেন, সেটা যে কিভাবে কখন থেকে শুরু হয়েছে সেটা আমিও ঠিক মানে আইডেন্টিফাই করে বলতে পারবো না। বাট প্রায় হয়ে গেল 12-13 বছর তো হয়ে গেল এই ফিল্ডটার মধ্যে রয়েছি, অ্যান্ড বেশ প্রচুর জিনিস শিখছি, প্রচুর রকমের মানুষের সাথে কথা বলছি, আরও অনেক কিছু জানছি। অ্যান্ড এই রিসার্চটা মনে হয় ট্যুরিজম এমনই একটা রিসার্চ, আর মানে আমি নিজে কখনো আমি মনে হয় না আমি শেষ করে উঠতে পারবো, এতটাই শেখার বাকি আছে। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আজকে যখন আপনি কলকাতার বুকে বলেন, প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, প্রচুর আছে, এবং কেউ কেউ ভীষণ ভালো কাজ করে, এবং সেখানেও আমার দাঁড়িয়ে মনে হয় যে হ্যাঁ এখনও অনেক স্কোপ এখনও আছে। তো সেখানেই আমরা আর কি একটা ছোট্ট অর্গানাইজেশন ফর 2012-13 থেকে শুরু করি, তারপর সেটাকে একটু আমাদের এক্সপ্যান্ড করা হয়। এখন আমরা মেজরলি দেশ বিদেশ দুটো জায়গাতেই ট্রিপ অ্যারেঞ্জ করাই আর কি, কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি কনসেন্ট্রেটেড অন কাস্টমাইজড। আরেকটা বিষয় যেটা আসবো, যে ট্রিপ আপনারা প্ল্যান করেন, প্রচুর ট্রিপ প্ল্যান করেওছেন, সেক্ষেত্রে রাজ্য, দেশ এবং দেশের বাইরে বিদেশ, মানুষের মধ্যে চাহিদাটা কোথায় মনে হয়েছে, যে কোন ধরনের ট্রিপে তারা বেশি আগ্রহী হচ্ছে? এখন দেখুন, মানুষের অ্যাভারেজ বছরে একটা কি দুটো ট্রিপ তারা একটু বড় করে করতে চায়, এবং এখন কম্পিটিশনটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আমি ধরুন একটা সার্টেন টাকা আমি খরচ করতে চাই, তো এই জায়গাটাতে এই টাকাতে আমি কোথায় কোথায় বেড়াতে যেতে যাই, সেই প্রশ্নটা আমার কাছে আগে আসে। তো আজকে দেখুন, একটা যদি ভালো স্ট্যান্ডার্ড আপনি যদি রাজস্থান ট্রিপও করতে চান, উইচ ইজ আমাদের দেশে একটা খুব সুন্দর জায়গা, পপুলার জায়গা, তো সেই যা খরচ, এবং তাতে যদি আপনাকে আমি বলি যে আমি আপনাকে মালয়েশিয়াতে ঘুরিয়ে আনতে পারবো, বা বালিতে আমি ঘুরিয়ে আনতে পারবো, বা শ্রীলঙ্কা যদি আমি যেতে চাই সেখানে আমি ঘুরিয়ে আনতে পারবো, সো কাস্টমার হয়তো 10-20 হাজার টাকা একটু বেশি খরচ করে সে হয়তো বিদেশটাই যাচ্ছে। কিন্তু এই কারণটা আমি অনেকটা জায়গা আইডেন্টিফাই করেছি, আসলে এই জায়গাটায় আমাদের দেশ এখনও কিছুটা পিছিয়ে। কেন আমি বলবো, আজকে যদি আপনি সামান্য যদি থাইল্যান্ডেও বেড়াতে যান, সেখানকার যা ব্যবস্থা, আপনি সব থেকে কম দামি হোটেলেও যদি ঢোকেন, তাদের লোকজন, চারিপাশের ড্রাইভার বলুন, যারা দোকান চালাচ্ছে, তারা স্ট্রিট ফুড যারা দিচ্ছে, এভরিবডি ইজ সো ট্যুরিস্ট ফ্রেন্ডলি। এই ট্যুরিস্ট ফ্রেন্ডলিটা যতক্ষণ না আমাদের দেশে সেই পরিমাণে হচ্ছে, আপনার এই যে আমি রাজস্থান থেকে আমার মনটা কেন বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ একটা বিদেশ যাওয়ার একটা তো ক্রেজ তো সবসময় থাকছে, বাট সেই জায়গাটায় কিন্তু আমার খালি মনে হয় যে আমি বিদেশে গেলে না এই জিনিসগুলো দেখবো, এত সুন্দর একটা ব্যবস্থা থাকবে, এরকম হয়। অ্যান্ড প্লাস প্রেজেন্টেশন, আমাদের সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে তো বিভিন্ন লোক বিভিন্নভাবে পোস্ট করে যাচ্ছে। এর মানে এটা নয় যে কিন্তু যে আমাদের দেশটা খুব মানে ইনফ্রাস্ট্রাকচার দ্বারা আমাদের দেশে এখন ভীষণ ভালো ব্যবস্থা হয়েছে, যেরকম ফ্লাইটস বলুন, ট্রেন বলুন, গাড়ির রাস্তা ভীষণ ভালো হয়েছে। আমি একসময় নিজে নর্থ বেঙ্গল নিজে ড্রাইভ করে বহুবার গেছি, এবং সেটা আমার এক সময় লাগতো 22 ঘন্টা, এখন সেটা লেগে যায় 11 থেকে 12 ঘন্টা। সো দ্য রোড, এখন যদি কেউ মনে করে যে আমি একটা 3 nights 4 days এরকম একটা লং ডিস্টেন্স ড্রাইভ করে আমি বেড়াতে যেতে চাই, সেটা এখন শিলিগুড়িতে লোকজন যেতে পারছে। এখন ইনফ্যাক্ট প্রচুর বাসও শুরু হয়েছে। তো এই অ্যাভিনিউজগুলো যখন হচ্ছে, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই খরচটার মধ্যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স আমি করতে পারছি। ওয়াই নট? অর্থনীতির নিয়মে চাহিদাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে রোজগারের চিন্তাই নেই। পর্যটন ব্যবসায় তাই আগ্রহ বাড়ছে।
এখনকার যারা নতুন প্রজন্ম তারা তো বিভিন্ন রকম শুধুমাত্র গতানুগতিক কোনো চাকরিতে যেতে চাইছে না, তারা একটু অন্য রকম কিছু ভাবনা চিন্তা রাখছে। তো তাদের মধ্যে থেকে যারা পর্যটন শিল্পের সাথে যুক্ত হতে চাইছে, যেমনটা আপনি ভালোবেসেছেন আপনার প্রফেশনকে, সেরকমভাবে যদি কেউ আসতে চাইছে তাদেরকে কি টিপস দেবেন? অফকোর্স মানে তারা যদি এখন মনে করছে যে ট্যুরিজম, আসলে এই সাবজেক্টটা এমন একটা জিনিস না, এই সাবজেক্টটা ভীষণ ভালোবাসতে হবে। এই সাবজেক্টটা না ভালোবাসলে, শুধু যদি আমি কমার্শিয়াল পার্টটা দেখে এখানে আসি তাহলে একটু অসুবিধেই হবে। কারণ এই সাবজেক্টটা একেবারে ডিপেন্ড করছে আপনি না কীভাবে আপনাদের গেস্টের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করছেন। তো কারোর যদি এই বিষয়টা একটা ভালো লাগার জায়গা থাকে এবং তারা যদি মনে করে যে হ্যাঁ, বিভিন্ন রকম আপনার কাছে কিন্তু কাস্টমার আসবে, কেউ খুব রেগে গিয়ে কথা বলবে, কেউ খুব সুন্দর করে কথা বলবে, সবটাই অ্যাকসেপ্ট যদি করতে পারেন, দিস বিজনেস উইল গিভ ইউ, এইটা আপনার 100%, এটা কোনো কথা নেই। এবং আমাদের দেশে প্রচুর মানুষ, তাদের প্রচুরভাবে রিচ করা যেতে পারে, এবং যে যেরকমভাবে যে অঞ্চল থেকে কাজ করতে চান, ডেফিনেটলি দে ক্যান অলওয়েজ প্রোগ্রেস। আমি তো সবসময় বলবো যে হ্যাঁ, এরকম একটা সাবজেক্ট সত্যি যদি আজকে নতুন প্রজন্ম যদি কাজ করে, কারণ এটা খুব ডিফিকাল্ট। আলটিমেটলি আপনার কি ইচ্ছে নিয়ে আমি ব্যাপারটাকে টেলার করাটা খুব টাফ হয়ে যায়, এবং তাদের অসুবিধার সময়তেও আপনাকে এন্টারটেন করতে হবে, আপনাকে শুনতে হবে ওনাদের কথা, কোথায় অসুবিধা হলো সেটা অনেক সময় আমরা অ্যাভয়েড করে যেতে চাই, যাতে আবার কথা বলতে হবে, সেটা করলে চলবে না। বাট এইটা যদি মেনে যদি কেউ এই বিজনেসটা মানে করতে চায়, ডেফিনেটলি প্রচুর অপরচুনিটি এখন আছে। তাহলে সেক্ষেত্রে কিওয়ার্ড যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট, হিউম্যানিটি অ্যান্ড কমিউনিকেশনস, এই তিনটে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা বিষয় জিজ্ঞাসা করতে চাইবো যে যদি বলা হয় বাংলার পর্যটন শিল্পের ক্ষেত্রে উন্নতির জন্য এমন কিছু পয়েন্ট বা এমন 3টে পয়েন্ট যদি বলা হয় আপনাকে, কোন 3টে পয়েন্ট বলবেন? দেখুন, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা আছে অ্যাকচুয়ালি, যেটা হয়তো সারা দেশে এই এত ভ্যারাইটি কম্বিনেশন এত নেই। যেরকম পাহাড়, সেমনি জঙ্গল, সেমনি ম্যানগ্রোভ, সেমনি আবার সমুদ্র, সব রকমই ব্যবস্থা আছে। কিন্তু আমার মনে হয় এইটাকে আরেকটু যদি আরেকটু প্রমোশন যদি করা যেতে পারে, বা আরেকটু ধরুন লোকাল যারা কাজ করছে তাদেরকে নিয়ে যদি আরেকটু মানে তাদের পাশে দাঁড়িয়ে যদি আরেকটু তাদেরকে এনকারেজ করা যেতে পারে, আই থিঙ্ক আমাদের রেস্ট দেশের মধ্যে যত যা ফুটপ্রিন্ট আসে, প্রচুর লোক এখানে বেড়াতে আসবে, প্রচুর লোক আসবে। মানে শুধুমাত্র রাস্তা নয়, তাদের ইনফ্রাস্ট্রাকচার, মানে গাড়িতে, আমি সাধারণভাবে খুব বেসিক একটা কথা বলছি, আপনি যখন যান এখান থেকে, ধরুন আপনাকে আমি বললাম পুরুলিয়া চলুন, আপনি বলবেন বাহ খুব মজার, কিন্তু আপনি যদি এখন ভেবে দেখেন রাস্তায় করা টয়লেট আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আর মহিলাদের জন্য তো খুব কষ্টকর। তো আমি হ্যাবিচুয়েটেড যে হ্যাঁ পেট্রোল পাম্পে গিয়ে, কিন্তু সেখানেও কি অবস্থা, সবাই সেটা নিতে পারে না একদম। সো আপনি যখন এই পয়েন্টগুলো দেখবেন তখন বলবেন যে আবার রাস্তার মধ্যে আমি কোথায় যাব কি না, সো দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট। তো এই যে ছোট ছোট কিছু জিনিস না, এগুলো যদি মাইনিউটলি কেউ দেখতে শুরু করে, আমার মনে হয় এখানে অনেক ইমপ্রুভমেন্টস হওয়ার জায়গা আছে, এখানে রোজগার করারও অনেক জায়গা আছে। অবশ্যই রোজগারের জায়গাটা তো বটেই, কারণ শিল্প যখন আসছে তখন, এবং নতুন উদ্যমে যারা শুরু করতে চাইছেন, নতুন উদ্যোগ যারা শুরু করতে চাইছেন, তাদের জন্য কিন্তু যে পয়েন্টগুলো উনি বললেন যে একটু যদি সরকারের তরফ থেকে বা যারা এই শিল্পের ক্ষেত্রে যুক্ত তাদের তরফ থেকে যদি একটু ইনিশিয়েটিভ নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পর্যটন শিল্পকে আমরা একটা অন্য উচ্চতায় কিন্তু পৌঁছে দিতে পারবো। আর সেক্ষেত্রে বহু মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে আর্থিক সংস্থান সবটাই কিন্তু সম্ভব। এক সময় বিদেশে বেড়াতে যাওয়া ছিল অধরা মাধুরী, কিন্তু আজকের দিনে মধ্যবিত্তের হাতের মুঠোয় পৃথিবী। পকেটসই বাজেট তৈরির দায়িত্ব ট্রাভেল এজেন্সির।
আরেকটা বিষয় একটু দর্শকদের জন্য যারা এই এপিসোডটা দেখছেন, অনেক উৎসাহ নিয়ে এবং বেড়ানোর বিষয়, যেহেতু অরুণোদয়বাবু বলেছেন যে বিদেশের ক্ষেত্রে অনেক সময় হয় কি যে বাজেট ফ্রেন্ডলি, বাজেট যেটা আপনারা রাখলেন তার মধ্যে কিন্তু উনি বিদেশের অপশনও অনেক সময় দিয়ে দেন, সেক্ষেত্রে হয়তো 10-20 হাজার বেশি হতে পারে। তো সেক্ষেত্রে কয়েকটা জায়গার নাম জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য, যে যাদের একটু বাজেট মোটামুটি সীমিত, তার মধ্যেও যদি কারোর বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে জেনারেলি আমাদের পাসপোর্ট এবং ভিসার সংক্রান্ত সমস্যার মুখে অনেকেই পড়তে হয়। সেক্ষেত্রে আপনার এজেন্সির তরফ থেকে যখন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলোর ওপর কি আলোকপাত করা হয়? 100বার। আমরা যদি কেউ বেড়াতে যেতে চাইছে, তার একদম বাড়ি থেকে শুরু এবং বাড়ি থেকে শেষ কীভাবে করতে হবে সেইটার পুরোটাই দায়িত্ব নিয়ে আমরা কাজটা করি। তার শুধু বুকিংস নয়, তার ভিসা, ফ্লাইটস, ভিসায় কোনো চেঞ্জ হলো কিনা বা কোনো রকম কী আছে, ইন্স্যুরেন্স বলুন, তারপর ফরেন এক্সচেঞ্জ বলুন, কীরকম তাকে অ্যাসিস্ট্যান্স দেওয়া যেতে পারে, তার জন্য প্রভু সহকারীও আমার আছে। তো তাদের সবাইকে নিয়েই আমরা কাজটা করাই। আর বাজেট ফ্রেন্ডলি যে বিদেশ, আচ্ছা, বাজেট ফ্রেন্ডলি বিদেশ যাওয়াটা দেখুন পুরোপুরি নিজেদের ওপর, মানে বাজেটটা তো আমরা একটা নিজের মতো একটা করে সেট করি। তবে খুবই যদি কম বাজেট আপনি বলেন, হ্যাঁ থাইল্যান্ড তো আছেই, বা এছাড়াও এখন ইন্দোনেশিয়ায় অনেক জায়গা হচ্ছে, ভিয়েতনাম করা হচ্ছে, খুব সুন্দর শ্রীলঙ্কা যাওয়া যেতে পারছে এখন, শ্রীলঙ্কা খুব ভালো হয়েছে আগে যত রকম প্রবলেম ছিল তার থেকে এখন। অ্যান্ড শ্রীলঙ্কা ইজ কোয়াইট রিজনেবল অলসো। কিন্তু সবসময় আমাদের ওই একটাই সমস্যা হয়ে যায়, ফ্লাইটের টিকিট। ফ্লাইটের খরচটা যখনই আপ ডাউন করছে, বাদ বাকি ট্রিপ কিন্তু আপনার খুব বেশি খরচ এদিক ওদিক। আপনি কোন জায়গাটার কথা বলছেন? যেগুলো আপনি বললেন, থাইল্যান্ড হোক বা ইন্দোনেশিয়ার কিছু পার্ট হোক। থাইল্যান্ড দেখুন, আমাদের থাইল্যান্ড শুরু হয় 15-18 হাজার 20 হাজার থেকে শুরু হয়। বালিও এরকম 18-20 হাজার টাকা থেকে শুরু হয়। শ্রীলঙ্কা আপনাদের শুরু হয় 30-32 হাজার টাকা থেকে শুরু হয়। এবং এবারে ডিপেন্ড করে আপনার ফ্লাইট ফেয়ারটা বাদ দিয়ে, এগুলো সবই ফ্লাইট ফেয়ার বাদ দিয়ে, বাট ভিসা টিজা সব কিছু নিয়েই এর মধ্যে। আচ্ছা, মানে আচ্ছা, ভিসা পাসপোর্টের বিষয়টা সব কিছু দেখে আপনারা অনেক সময় এরকম 18-20 এরকম বিষয় আসছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি আজকে এই এপিসোডে কিন্তু দুটো বিষয় কভার করলাম। একটা হচ্ছে এমপ্লয়মেন্টের বিষয়টা, পর্যটন শিল্পে আমাদের বাংলায় পরিসর কতটা কর্মক্ষেত্রের, সেক্ষেত্রে যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন, এই পর্যটন শিল্পের সাথে যুক্ত হতে চাইছেন, তারা কী ধরনের ভাবে এগোতে পারবেন, এবং তাদের যেগুলো বলে না একদম চাবিকাঠি, সেই চাবিকাঠির পয়েন্টগুলো কিন্তু অরুণোদয়বাবু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যে একটা শিল্পের ক্ষেত্রে বা একটা যখন আপনি একটা কোনো উদ্যোগ নিতে চলেছেন, সেই উদ্যোগের ক্ষেত্রে কাস্টমার কিন্তু এক্ষেত্রে যথেষ্ট ভ্যালু রাখে, এবং সেক্ষেত্রে কাস্টমারদের সাথে কমিউনিকেশনের পার্টটা, তাদেরকে বোঝার ব্যাপারটা কিন্তু আপনার উন্নতির শিখরে পৌঁছানোর একটা মূল চাবিকাঠি হতে পারে। আরেকটা বিষয় কিন্তু আমি দর্শকদের জানিয়ে দিলাম, যে যদি মনে করেন যে বিদেশে যাবেন কিন্তু বাজেট কম, তাহলেও কিন্তু চিন্তা নেই, কারণ এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু বিদেশেও ঘুরে আসতে পারেন। এবং বাংলা নিয়ে কথা বলতে গিয়ে যেমনটা উনি বললেন, যে বাংলাতেও কিন্তু এমন অনেক 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 জায়গা আছে যেগুলোকে আপনারা এক্সপ্লোর করতে পারেন। তো আমরা আজকের এই এপিসোডে কিন্তু অনেক দিক কিন্তু কভার করলাম। একটু অন্যরকম প্রশ্নে আসবো। দেখুন, আমরা জেনারেলি জিজ্ঞাসা করি যে অবসর পান কিনা, কারণ যে কোনো প্রফেশনের ক্ষেত্রে অবসর একটা ম্যাটার করে, কিন্তু আপনার প্রফেশনটা এমনই একটা যেখানে অবসরের ক্ষেত্রই আপনার কর্মক্ষেত্র বলা যেতে পারে। তো সেক্ষেত্রে নিজে বেড়ানোর জায়গাটা কতটা প্রেফার করেন? এটা আপনি একটা খুব ডিফিকাল্ট প্রশ্ন করে ফেললেন আমাকে। মানে এইটা সত্যি সেই হিসেবে না, ইচ্ছে অনেক থাকে যে আমি এতগুলো লোকের জন্য করতে পারছি, তাহলে আমি নিজে একবার কি ঘুরে আসতে পারি না। অনেকে এমনি কোনো পয়সা না দিয়ে বলে যে আপনি ঘুরে যান, তাদের ইন্টারেস্টেই বলছে, কিন্তু সত্যি সময় করে উঠতে পারি না। আমার রিল্যাক্সেশন যদি আপনি জিজ্ঞেস করেন, আমার তাহলে হয়তো একটু লং ড্রাইভে গিয়ে একটু ঘুরে এলাম, একটা রাত্রি কোথাও কাটিয়ে এলাম, সেটা অনেক সময় অত হয়ে ওঠে না। বাট হ্যাঁ, এইভাবেই আর কি চলছে। আর কাজের ক্ষেত্রে যখন কোথাও যেতে হচ্ছে, তখন ওই একটা দিন কোনো রকমের একটু ঘুরে আসলাম।
মানুষকে নিয়ে কাজ করতে গেলে আপনাকে তাদের আস্থা অর্জন করার বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে রাখতে হবে, এবং যদি সেটা আপনি রাখতে পারেন তাহলে আপনাকে লক্ষ্মীর পিছনে ছুটতে হবে না, লক্ষ্মী আপনার পিছনে এমনি ছুটবে। আর সেক্ষেত্রে আপনার উন্নতি হবে, শিল্পের উন্নতি হবে এবং বাংলার উন্নতি হবে। আর সেটাকে নিয়েই আমাদের এই পাওয়ারিং বেঙ্গল, বাংলার শিল্পে নবজাগরণ।